943। ভাবুন একবার, যে কেন্দ্রে এক দশকেরও বেশি সময় জয়ের ব্যবধান থাকত 10 থেকে 12,000 ভোটের, সেখানে মাত্র 943টি ভোট নির্ধারিত করে দিল গোটা এলাকার ভাগ্য। একদিকে 2 দশকের অজেয় লাল দুর্গ, আর অন্যদিকে পরিবর্তনের এক প্রবল ছটফটানি। মে মাসের সেই তপ্ত দুপুরে হাবড়া কি জানত তার রাজনৈতিক মানচিত্র এক ঐতিহাসিক পতনের মুখে দাঁড়িয়ে? 24 বছরের এক দীর্ঘ শাসনের ইতি কি কেবল সময়ের অপেক্ষা ছিল? চলুন ইতিহাসের সেই অলিগলি থেকে আজ ঘুরে আসি। নমস্কার, আমি নীলিমেশ। হাবড়া টক্সের প্রথম পর্বকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের এই অগাধ ভালোবাসাই আমাদের দ্য হাবড়া বাজের বিশেষ সিরিজ হাবড়া টক্সকে এগিয়ে নিয়ে যাওয়ার ইন্ধন। আজ আমরা শুরু করছি আমাদের প্রিয় হাবড়া বিধানসভার ইতিহাসের দ্বিতীয় পর্ব, যেখানে আমরা ব্যবচ্ছেদ করব 1977 থেকে 2001 পর্যন্ত সেই উত্তাল 24 বছরকে। 1977 সাল, গোটা রাজ্য তখন পরিবর্তনের রঙে লাল। জরুরি অবস্থার অন্ধকার কাটিয়ে যখন নির্বাচন এলো, হাবড়াতেও দেখা গেল এক নতুন সূর্যোদয়। কংগ্রেসের দীর্ঘ আধিপত্য চূর্ণ করে বামফ্রন্টের বিজয় তিলক পড়লেন সিপিআইএম প্রার্থী নীরদ রায়চৌধুরী। পরিসংখ্যান বলছে এই নির্বাচনে নীরদবাবু পেয়েছিলেন 29,676টি ভোট, যা ছিল মোট ভোটের 54%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের কৃষ্ণদাস চট্টোপাধ্যায় পেয়েছিলেন 17,062টি ভোট, যা মোট ভোটের 31.1%। প্রায় 12,614 ভোটের সেই বিশাল ব্যবধান হাবড়াকে বামেদের এক দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত করেছিল। কিন্তু এই জয়ের উল্লাসের আড়ালেই কি লুকিয়েছিল 80 দশকের এক নতুন লড়াকু যোদ্ধার পদধ্বনি? পরবর্তী অধ্যায় বলছে সেই গল্পের কথা। 80 দশকে এই দুর্গ আরও মজবুত হল। 1982 সালের নির্বাচনে নীরদ রায়চৌধুরী আবারও লড়াইয়ে নামেন। তবে এবার তার সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন হাবড়ার রাজনীতির এক দীর্ঘস্থায়ী যোদ্ধা, বিমান দত্ত। সেই লড়াইয়ে নীরদবাবু 45,627টি ভোট বা 53.7% ভোট পেয়ে তার আসন ধরে রাখেন, যেখানে বিমান দত্ত পেয়েছিলেন 37,303টি ভোট, যা কিনা 43.9%। এরপর 1987 সালে বামফ্রন্ট কৌশলগত কারণে প্রার্থী পরিবর্তন করে নিয়ে আসে কমল সেনগুপ্তকে। তিনি 41,126টি ভোট পেয়ে জয়ী হন, যেখানে বিমান দত্ত পান 31,086টি ভোট। হাবড়া তখন আক্ষরিক অর্থেই এক অজেয় লাল কেল্লা। কিন্তু 90-এর দশকের শুরুতে কি কোনো তৃতীয় শক্তি এই দ্বিমুখী লড়াইয়ে ফাটল ধরাতে চলেছিল? 90-এর দশকের শুরুতেই চিত্র পাল্টাতে শুরু করল। 1991 সালের নির্বাচন হাবড়ার রাজনীতিতে এক প্রবল কম্পন সৃষ্টি করে। একদিকে কমল সেনগুপ্ত দুর্গ রক্ষা করতে মরিয়া, অন্যদিকে বিমান দত্তের নেতৃত্বে কংগ্রেসের শক্তিশালী পুনরুত্থান। কিন্তু চমক ছিল অন্য জায়গায়। এই নির্বাচনেই প্রথমবার ভারতীয় জনতা পার্টি এক উল্লেখযোগ্য শক্তি হিসাবে আত্মপ্রকাশ করল। ফলাফল ছিল চমকে দেওয়ার মতো। কমল সেনগুপ্ত 50,172টি ভোট পেয়ে কোনো ক্রমে জয়ী হলেন ঠিকই, কিন্তু বিমান দত্ত 47,030টি ভোট পেয়ে জয়ের ব্যবধান কমিয়ে আনলেন মাত্র 3142-এ। আর বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ চক্রবর্তী 17.2% বা 21,374টি ভোট পেয়ে বুঝিয়ে দিলেন যে ভোটারদের মনে বিকল্পের বীজ বোনা হয়ে গেছে। এই সামান্য ব্যবধান কি 1996 সালে কোনো বড়সড় অঘটনের ইঙ্গিত দিচ্ছিল? 1996 সাল হাবড়ার নির্বাচনী ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর নির্বাচন। লড়াইটা ছিল সিপিআইএম এর বারেন বসু বনাম কংগ্রেসের আব্দুল হামিদ মন্ডল। এই লড়াই ছিল আক্ষরিক অর্থেই কাটায় কাটায়। যখন গণনার ফল বেরোলো, গোটা রাজনৈতিক মহল স্তব্ধ হয়ে গিয়েছিল। বারেন বসু পেয়েছিলেন 65,254টি ভোট, আর আব্দুল হামিদ মন্ডল সংগ্রহ করেছিলেন
64,311টি ভোট। ব্যবধান কত ছিল জানেন? মাত্র 943 ভোট, অর্থাৎ মাত্র 0.6% ভোটের ফারাকে কোনো ক্রমে দুর্গ রক্ষা করেছিল বামফ্রন্ট। এই সামান্য ব্যবধানই ছিল সেই বড় পরিবর্তনের পূর্বাভাস, যা 1998 সালে এক নতুন রাজনৈতিক শক্তির জন্ম দিতে চলেছিল। 96-এর সেই রুদ্ধশ্বাস লড়াইয়ের পর রাজ্যের রাজনীতিতে বড় তোলপাড় শুরু হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎকালীন কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে মতবিরোধ এবং বামফ্রন্টের বিরুদ্ধে আরও আপোষহীন লড়াইয়ের লক্ষ্যে 1998 সালের 1 জানুয়ারি গঠন করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। হাবড়াতেও এই নতুন দল এক প্রবল ঝোড়ো হাওয়ার মতো আছড়ে পড়ে। অবশেষে এলো সেই 2001 সালের ঐতিহাসিক মে মাস। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে ময়দানে নামলেন তপতী দত্ত, যিনি ছিলেন প্রয়াত নেতা বিমান দত্তের স্ত্রী। সিপিআইএম এবার ভরসা করেছিল অমিতাভ নন্দীর উপর। 10ই মে 2001 গণনার শেষে দেখা গেল এক অবিশ্বাস্য জয়। তপতী দত্ত 71,452টি ভোট পেয়ে হাবড়ার বিধায়ক হিসাবে নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অমিতাভ নন্দী পেয়েছিলেন 66,804টি ভোট। প্রায় 4,648 ভোটের ব্যবধানে বাম দুর্গের 24 বছরের শাসনের অবসান ঘটল। 1977 থেকে 2001 এই 24 বছরের ইতিহাস আসলে হাবড়াবাসীর লড়াই, স্বপ্ন এবং রাজনৈতিক সচেতনতার এক অনন্য দলিল। বামফ্রন্টের সেই দুর্ভেদ্য কেল্লা কিভাবে ধাপে ধাপে ভেঙে পড়ল তা আমরা দেখলাম আজকের পর্বে। পরবর্তী পর্বে আমরা প্রবেশ করব আধুনিক হাবড়ার রাজনীতিতে, যেখানে আমরা দেখব 2006-এ বামেদের সেই শেষ মরণ কামড়, 2011-র ঐতিহাসিক পরিবর্তন এবং জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে হাবড়ার এক নতুন রাজনৈতিক অধ্যায়। কিভাবে কৃষিভিত্তিক হাবড়া ধীরে ধীরে এক আধুনিক শহরের রূপ নিল, সবই থাকছে তৃতীয় পর্বে। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সাথে থাকুন দ্য হাবড়া বাজের, পাশে থাকুন হাবড়া টক্সের। আজ তবে আসি, ভালো থাকবেন, ধন্যবাদ।